প্রিয়তা আর কিছু বলে না, মাথা নুয়ে দাঁড়িয়ে থাকে। তার কি দোষ? সব দোষ তো এই লোকের। সারাদিন তার মনের মধ্যে জেঁকে বসে থাকে, পড়তে ইচ্ছে করে না। অবশ্য এত সুন্দর জামাই থাকলে কি আর পড়ায় মন বসে? হুঁ। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান কফিটা অর্ধেক খেয়ে বাকিটা ড্রেসিং টেবিলের উপর রেখে এগিয়ে আসে বইয়ের নিকট। অতঃপর ধীর কণ্ঠে বলে ওঠে, কালকে সকালে শহর থেকে দূরে যেতে হবে। মিটিং আছে যেখানে 2টা। মিটিং আছে সেখানে 2টা। যদি পারি তো ফিরে আসবো, নয়তো এর পরের দিন সকালে। সেদিন তো পরীক্ষা শুরু। আগে আসার চেষ্টা করব। যদি না পারি এক্সামের পর নিতে যাব আমি। প্রিয়তা আর কিছু বলে না, নীরব থাকে। সাদনান আলমারি খুলে সেখান থেকে নিজের ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। এর মধ্যে প্রিয়তা বিছানা আর সোফায় রাখা সাদনানের এলোমেলো করে রাখা জিনিসগুলো গোছাতে লাগলো। অতঃপর সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এলে দুজনেই নিচে চলে আসে। আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে আসতে পারো। তিন্নি আজ কলেজ এসেছে, মাইশা আসেনি। কলেজ বন্ধ, এসএসসি পরীক্ষা শুরু হবে কাল থেকে, সেজন্য। অবশ্য ভার্সিটি খোলা, আর সাথে অফিস কার্যক্রম তো চলেই। তাই তিনি এসেছে নিজের কিছু জরুরি কাগজ জমা দিতে। কিন্তু কলেজে আঙিনা হতে বেরিয়ে ফুটপাত দিয়ে হেঁটে হোস্টেলে ফিরছিল, আর ঠিক তখনই কবিরের সিলভার কালার গাড়িটা তনির পাশে এসে দাঁড়ায়। কবিরকে স্পষ্ট বাহির থেকে দেখা যাচ্ছিল, আর কবির গাড়ির কাছটা নামিয়ে উপরোক্ত অফারটা করে। তিনি কেমন নার্ভাস। সে কবির খানের কথার পিঠে তড়িঘড়ি করে মাথা নেড়ে জবাবে বলে ওঠে, না না স্যার, আমি যেতে পারবো। তিনির কথায় কবির একটু বিরক্ত হলো। এই মেয়ে এত ঢং কান্না করছে। নিজে তো ঠিক আড়ালে থেকে সবসময় তাকিয়ে থাকে। হ্যাঁ, কবির এই কয়েক মাসে বেশ ভালো করেই লক্ষ্য করেছে তিন্নির সব চালচলন। যদিও তার আগে অস্বস্তি হতো, তবে এখন এইসব নজরে এলে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। এটা হবার কারণ কি কবির নিজেও জানে না। হয়তো ভালো লাগা সৃষ্টি হচ্ছে, আর এটা হতে হতে ঠিক একদিন ভালোবাসাটাও হয়ে যাবে বলেই কবিরের বিশ্বাস। আর যেদিন সে বুঝতে পারবে সেই এই মেয়েটাকেই সত্যি ভালোবাসে, ভালোবেসে ফেলেছে, মেয়েটাকে ছাড়া সে থাকতে পারবে না, ঠিক সেদিনই এই মেয়েটাকে নিজের মনের কথা বলে নিজের রাজ্যের রানী বানাবে। আর কবির নিশ্চিত সেদিনটা খুব নিকটে। কিন্তু তার মনের কোথাও একটা সুপ্ত অনুভূতি রয়ে গেছে তার প্রথম ভালোবাসার জন্য। কিন্তু কিছু করার নেই, প্রথম ভালোবাসা বলে কথা। তবে সেটার কারণে এই মেয়েটাকে সে কখনো অবহেলা করবে না। কবিরের ভাবনার মাঝেই তিনি সালাম দিয়ে চলে যেতে হাঁটা ধরতেই কবির আবার ধমকে সরে বলে ওঠে, এই মেয়ে, শুনতে পাচ্ছ না কি বলছি? গাড়িতে ওঠো। তিনি আর কিছু বলার সাহস পায় না। গুটিসুটি পায়ে এগিয়ে এসে দরজাটার সামনে দাঁড়াতেই কবির নিজের হাতে গিয়ে দরজাটা ভেতর হতে খুলে দেয়। তিনি বসে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু কাজটা আর তুলে না। আর তাদের গাড়িতে পাশাপাশি বসার দৃশ্যটা দূর হতে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, যতক্ষণ পর্যন্ত কবিরের গাড়িটা দৃষ্টির আড়াল না হয়। নমিনেশন দিয়ে দেবে এই মাসের শেষের দিকে। ওয়াসিফ দেওয়ান ফোনের ওপাশ হতে বলে ওঠে। সাদনান ফোনটা ডান কান হতে বা কানে চেপে ধরে শান্ত কণ্ঠে জানায়, খবর পেয়েছি। মিটিংগুলো শেষ করে যত দ্রুত সম্ভব ফিরে এসো, আর সাবধানে থাকবে। মুচকি হেসে সাবধানের সহিত কথাগুলো বলে। সাদনান ওনার কথার পৃষ্ঠে আগের ন্যায় আর গম্ভীর রাখে না মুখ, হাসে অল্প, যা শুধু পাশে বসা রাহানের নজরেই আসে, তবে শব্দ নেই। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। চেষ্টা করব। শেষে ফোন কাটে সাদনান, ফোন রাখে সিটে, তারপর গায়ে এলিয়ে দেয় সিটে। পাশে বসা রাহান সেদিকে তাকিয়ে বলল, দ্বিতীয় নাম্বার মিটিংটা 3টায় শুরু হবে, আর সেখানে বর্তমান এমপি বোম রাখার প্ল্যান আছে। সাদনান মুচকি হাসে, চোখ বন্ধরত অবস্থায় বলে ওঠে, বাধা দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু একটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। তবে মাথা ঠিক আছে তোর? কী সব বলছিস? একদম ঠিক আছে। ভাবো, যদি বর্তমান এমপি মহোদয় নমিনেশন না পায়। মানে? সাদনান উত্তর দেয় না, শুধু বাঁকা হাসে। রাহান বুঝলো এই হাসি মানে ভয়ঙ্কর কিছু চলছে তার বন্ধুর মাথায়, তবে তার সে জানতে চাইল না। বোমটা টাইম বোম ছিল। রাহান ফোনটা কানে নিয়ে ওয়াসিফ দেওয়ানকে বলে। ওয়াসিফ দেওয়ান বড্ড চিন্তিত হলেন, সাথে আঁতকে ওঠেন, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞেস করে, সবাই সেফ আছে? হ্যাঁ, সাদনান আগেই সবাইকে কথাটা জানিয়ে দিয়েছে, তাই ওনারা প্রথমে মিটিং করার জন্য আগের জায়গাটা করেছে ঠিক, তবে সেটাই আমরা যাইনি, নতুন আরেকটা জায়গা বানিয়েছি লোকজন।
রাহান নিজের কথা শেষে সাদনানের হাতে ফোনটা ধরিয়ে দেয়। সাদনান ফোনটা নিয়ে গম্ভীর কণ্ঠে ওয়াসিফ দাওয়ানকে বলে ওঠে, কিছু করার প্রয়োজন নেই আপনার। এখন যা করার জনগণ করবে। বোকা নই আমি, আগে থেকে জানতে ব্যাপারটা তুমি। চাইলে আইনের সাহায্য নিয়ে কিছু করতে পারতে, কিন্তু না, তুমি তা করনি। কারণটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। তখন শুধু কিছু সংখ্যক মানুষ জানতো, আর এখন গোটা জেলা জেনে নিল। তবে আমি নির্বাচন কমিশন অফিসে কথা বলবো ব্যাপারটা নিয়ে। ওয়াসিফ দাওয়ানের কথার কোনো উত্তর করে না সাদনান, নিঃশব্দে ফোন কাটে। রাত এখন প্রায় 10টার বেশি সময় বাজে। এখন শহরে যাওয়া সম্ভব নয়, তাই এখানের এক চেয়ারম্যানের বাড়িতে আজ তারা রাতটা থাকবে বলে কাল সকালেই নিজের গন্তব্যে রওনা দিবে। এই চেয়ারম্যানের সাথে ওয়াসিফ দাওয়ানের কোনো এক দূর সম্পর্কের আত্মীয়তা আছে, আর ওয়াসিফ দাওয়ান কথা বলে আজ রাতটা থাকার ব্যবস্থা করে দিয়েছে। যদিও হবু এমপি হিসেবে তারা সাদনানকে আজ যেতে দিত না, আর নিজ থেকে মন্ত্রী হতে প্রস্তাব পেয়ে চেয়ারম্যান আহ্লাদে আটখানা হয়ে গেছে। তাই তো ভীষণ বন্দোবস্ত করে এমপিকে আজ চেয়ারম্যান বাড়ি নিমন্ত্রণ জানিয়েছে চেয়ারম্যান নিজেই। মেয়েটা কে ছিল? কবির ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে রাতের অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ বাবার কণ্ঠে এমন প্রশ্নে অবাক হয়ে পেছনে ফিরে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কোন মেয়ে? নাটক করো না। দুপুরে যে মেয়েটাকে তোমার গাড়ি করে হোস্টেলে পৌঁছে দিয়েছিলে। কবির নিজের কোচকানো ভ্রুজোড়া এবার ঠিক করে নেয়, কিন্তু ওর মুখটা এবার চরম বিরক্তিতে পরিণত হলো। তার বাবা তাকে অনুসরণ করছে? সিরিয়াসলি? ছেলে মেয়ে পটাতে ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে, আর তার বাপ সেটা নিয়ে তাকে আবারও গোয়েন্দাদের মতো জেরাও করছে? এসব ভাবা যায়? হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, তার বাপ তার সাথে তো সবসময় এভাবেই কথা বলে। কবির বিরক্ত হলেও তা আবার নিমিষেই উধাও হয়ে যাবে। বাবা তার জন্য নিজের সব ত্যাগ করেছে, সব সময় তার পাশে ছায়ার মতো থেকেছে। মা নেই সেটা উপলব্ধি করতে দেয়নি কখনো। মা বাবা দুটোই হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু চাইলে কি সব সম্ভব? কবির এসব হাবিজাবি চিন্তা করে শান্ত কণ্ঠে বাবাকে বলে, কাল ঠিক 3টায় তোমার অফিসের পাশে রেস্টুরেন্টে থাকবা। তোমার সব কনফিউশন দূর করে দিব। এখন চলো ঘুরতে যাও। কালাম খান আর কিছু বলে না। ছেলে যখন একবার বলেছে তার মানে ঠিক কাল তার সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। কিন্তু কথা হলো আজ আর তিনি ঘুমোতে পারবে না। প্রিয়তা রাত 10টার দিকে সারা সহ পরীক্ষার প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে নিল। সারা প্রিয়তা একসাথেই আজ পড়েছে সাদনানের ছোট্ট লাইব্রেরিতে। এই বাড়িতে ছোট্ট একটা লাইব্রেরি আছে, যেটায় অনেক বই আছে। সেখানেই সারা আর প্রিয়তা পড়তে বসেছে। আজ সারা থাকবে প্রিয়তার সাথে। মূলত এটা আম্বিয়া মির্জার নির্দেশ। কারণটা প্রিয়তা বুঝতে পেরেছে, কারণ সারাকে সাথে থাকার কথা বলাতে সালেহা বেগম অমত পোষণ করলে তিনি সোজা বলে দিয়েছে বউ মানুষ একা কিছুতেই থাকতে দেওয়া যাবে না, সাথে বয়স কম, আবার চালায় ফোন। তার ধারণা মতে প্রিয়তা যদি রাত জেগে কোনো পরপুরুষ বা কোনো খারাপ কাজ করে, সাথে এটাও বলেছে তিনি প্রিয়তার এসএসসি পরীক্ষার পর আর পড়ালেখা করাবে না। বউ মানুষ আবার এত পড়ালেখা কেন করবে? এত পড়ালেখা কিসের? বউ তো বই, সে সংসার করবে, সে কেন বাইরে স্বামীর সাথে ঘুরে বেড়াবে? প্রিয়তা কথাগুলো ভাবতে ভাবতে ডান চোখ দিয়ে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে বইয়ের উপর পড়ে। সারার নজর তখন প্রিয়তার দিকে যায়। সারা প্রিয়তাকে কাঁদতে দেখে একটু অবাক হয় না, কারণ আম্বিয়া মির্জা সত্যিই আজ বড্ড কটু কথা বলেছে, আর একটা মেয়ের কাছে এই কথাগুলো খারাপ লাগবে এটাই স্বাভাবিক। সারা নিজের চেয়ার থেকে উঠে এগিয়ে এসে এক হাতে প্রিয়তাকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা স্বরে বলে, দাদি আগের দিনের মানুষ, তুই তো জানিস, তাই একটু বেশি বিচার করে চলাফেরা করি আমরা সবাই। আর তাছাড়া লেখাপড়া বন্ধ করে দিবে বলেছে, দেয়নি তো। আমার ভাই থাকতে এটা সম্ভবও হবে না, এটা তুই আমি সবাই জানি, দাদিও জানে, কিন্তু রাগের মাথায় বলে ফেলেছে। তুই মন খারাপ করিস না, এখন চল ঘুমিয়ে পড়বি। প্রিয়তা শুনে সারার কথা কিন্তু কোনো উত্তর দেয় না, শুধু উঠে গিয়ে বিছানার একপাশে চুপচাপ শুয়ে পড়ে। সারাও গিয়ে প্রিয়তার পাশে শুয়ে পড়ে। তারা দুজন পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে আসে। দুজনে একই হলে পড়েছে, তবে দুজনেই দুই সারিতে। প্রিয়তার সামনে, সারাও সামনে। দুজনের পরীক্ষায় ভালো হয়েছে। সহজ পরীক্ষা ছিল বাংলা। সারা প্রিয়তা কথা বলতে বলতে কলেজ হতে বেরিয়ে আসে। কাল পরীক্ষা নেই, তবে প্রিয়তার মনটা বড্ড ছটফট করছে।
তার একমাত্র কারণ হলো সাদমান আসার কথা। এসেছে কি লোকটা? ওর মন সাদমানকে ওর মন সাদমানকে দেখার জন্য ছটফট করছে। গেট দিয়ে বাইরে এসে দেখলো অনেক ভিড়, মানুষজন গিজগিজ করছে। প্রিয়তা সারা সেই ভিড় ঠেলে একটু রাস্তার সাইডে এসে ফাঁকা জায়গায় দাঁড়ালো। এখানেও মানুষ আছে, তবে বেশি না। প্রিয়তা চোখ এদিক এদিক কিছু খুঁজতে চলেছে। সারা পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছে। তার ঠিক মিনিট দুয়ের মাথায় সাদনানের কালো গাড়িটা দেখা গেল, কিন্তু তার বিপরীত দিক হতে রাহাতের গাড়িটাও এসে দুদিক হতে দুইটা গাড়ি ওদের সামনে থামে। রাহাত জানতো না সাদনান আসবে, নয়তো ও আসতো না। আমি সারাকে নিয়ে বাড়ি যাই। রাহাত গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে। সাদনান শান্ত কণ্ঠে বলে ওঠে, সাথে ড্রাইভার নিয়ে যাও। আচ্ছা। রাহাত বাধ্য ছেলের মতো রাজি হয়ে যায়। সারা গিয়ে ততক্ষণে পেছনে বসে পড়েছে। রাহাতও গিয়ে বসে। অতঃপর তারা এই স্থান ত্যাগ করে। প্রিয়তা তখনও সাদনানের দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে। সাদনান সেটা লক্ষ্য করে ঠোঁটে লিয়ে হাসে, কিন্তু সেটা প্রিয়তার নজরে আসে না। তার কারণ সাদনান মাস্ক পরে আছে। বাসায় যাওয়ার ইচ্ছে নেই। সাদনান পাঞ্জাবের হাত গুটিয়ে কোণে পর্যন্ত নিতে নিতে জিজ্ঞেস করে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে, ইচ্ছে না থাকলেও বুঝি রেখে যাবেন? না, একদম না। দরকার পড়লে কোলে করে নিয়ে যাব। তিনি একটা হালকা মিষ্টি কালার শাড়ি পরে রেডি হচ্ছে। শাড়িটা পরিয়ে দিয়েছে ওর সাথে যে মেয়েটা থাকে সে। ওর কোনো শাড়ি নেই, কিন্তু কাল রাত 10টায় বাজে কবির খান ফোন করে বলেছে কাল 3টার দিকে একটা রেস্টুরেন্টে দেখা করতে। এটা শোনার পর তিনি থম মেরেছিল। ও ভাবছিল হয়তো কবির ভুল করে ফোন দিয়ে ফেলেছে, কিন্তু তিন্নিকে আরেক দফা অবাক করে কবির দ্বিতীয়বার তিন্নিকে গম্ভীর কণ্ঠে আদেশের স্বরে বলেছিল দেখা করতে আসার সময় যেন সুন্দর করে শাড়ি পরে আসে। তিন্নি কিছু না বুঝতে পারছিল না, কিছু মুখ দিয়ে প্রশ্ন করার মতো ছিল, খুঁজেও পাচ্ছিল না কিছু। তবে কাঁপা কাঁপা কণ্ঠে অনেক কষ্টে বলে, ছিল স্যার, আপনি হয়তো আমার নাম্বারে ভুল করে আমাকে কল দিয়ে ফেলেছেন। কিন্তু কবি তিন্নির কথা পাত্তা না দিয়ে বরং আদেশের স্বরে আবারও বলেছিল যা বলেছে তাই যেন করে, আর ঠিক টাইমে যেন যথাস্থানে পৌঁছে যায়। তিন্নিকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়েছিল। আর এদিকে তিন্নি আর সারা রাত ঘুমোতে পারেনি। শুধু ভেবেছে এই বুঝি স্যার ফোন দিবে আর বলবে সরি তিন্নি, ভুল করে তোমার নাম্বারে কল দিয়ে ফেলেছি। কিন্তু না, তিন্নি সারা রাত জেগে থেকেও তেমন কিছু ঘটেনি। তিন্নি শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল, আর সকালে উঠে দুটো টিউশনে যেগুলো বিকেলে করায় সেগুলো সকালে করিয়ে বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে বেরিয়ে এলো হোস্টেল হতে। বেশি সাজেনি, হালকা গোলাপি রঙের লিপস্টিক আর কানে একজোড়া ইয়ারিং আর বাম হাতে একটা ঘড়ি, যেটা সবসময় পরে থাকে। টিউশন করায় বিধায় এটা খুব করে প্রয়োজন। তিন্নি একটা রিক্সা নিয়ে কবিরের বলা লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সময় তখন 3টার বেশি সময় বাজে। তিন্নি রিক্সা ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভেতরে যেতে লাগে। রেস্টুরেন্টটা বেশ নামি দামি, সেটা ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে। আর এটার ভেতরেও সব মানুষ বড় বড় লোক। সবার ড্রেস আপ দেখে এটা নিঃসন্দেহে বলা যায়। তিন্নি আর চোখে সব তাকিয়ে তাকিয়ে দেখে নিল, আর পুরোপুরি সামনে দৃষ্টি যেতেই দেখলো কবির স্যার একটা সাইডে একটা মাছের টেবিলে বসে আছে, সাথে আরো একজন আছে, কিন্তু পেছন থেকে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না। কবির ওর বাবার সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ দেখলো তিন্নি ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। কবির সেদিকে একবার তাকিয়ে ওর বাবাকে কিছু বলে উঠে এগিয়ে আসে তিন্নির নিকট। তিন্নি সালাম দেয়। ও ভীষণ নার্ভাস। এসি আছে, নয়তো ওর ঘাম হয়তো এতক্ষণে টুপ করে গড়িয়ে পড়তো নিচে। কবির তিন্নিকে পরখ করে নিল, অতঃপর গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে ওর সাথে আসতে বলে। ওরা এগিয়ে গিয়ে ওই টেবিলটায় বসে পড়ে। তিন্নি কালাম খানকে চিনে না, তবে স্যারের সাথে ছিল বিদায় কালাম খানকেও সালাম দেয়। কালাম খান লম্বা চৌড়া হেসে সালামের উত্তর দেয়, আর মনে মনে এটাও ভেবে নিল ছেলের পছন্দ আছে বটে। যদিও তিন্নির গায়ের রংটা ততটা ফর্সা নয়, কিন্তু তবে সুন্দর বলাই চলে। আর চেহারাটায় ভীষণ মায়া, লম্বাটাও ঠিকঠাক। মোদ্দা কথা ছেলের সাথে তার সুন্দর মানাবে, যাকে এক কথায় বলে পারফেক্ট। কালাম খানের ভাবনার মাঝে কবির ওয়েটার ডেকে খাবার অর্ডার দেয়। তারপর তিন্নিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার বাবা ওর কথাই কাল বলেছিলাম। শেষেরটা কালাম খানের দিকে তাকিয়ে ওনাকে উদ্দেশ্য করেই বলে। তিনি তিন্নির নাম জিজ্ঞেস করে, এটা সেটা জিজ্ঞেস করতে থাকে।
তিনি জানে তিনি এতিম, তাই বাবা মার কথা আর জিজ্ঞেস করে না। আর তিনি ভাবছে, সাথে মনে অনেক প্রশ্ন তাকে, কেন এভাবে এখানে ডাকা হয়েছে, আর স্যার কেন তার বাবা মার সাথে এভাবে, তার বাবার সাথেই বা এভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। সবার কথা আর আড্ডার মাঝে খাবার দাবার শেষ করে কালাম খান। খাওয়া শেষে টিস্যু হতে হাত মুছে উঠে দাঁড়িয়ে কবিরকে উদ্দেশ্য করে বলল, আমার পছন্দ হয়েছে, আমাদের বাড়িতে চলে এসো তাড়াতাড়ি করে, এই বাবাটা তোমার জন্য অপেক্ষা করবে। শেষের কথাগুলো তিন্নিকে উদ্দেশ্য করে বলে। অতঃপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি চলে গেল রেস্টুরেন্ট হতে। তিনি তখনও সেদিকেই অবুঝ চোখে তাকিয়ে আছে, যা দেখে কবির হাসে। মেয়েটা হয়তো কিছুই বুঝতে পারছে না, অবশ্য বোঝার মতো কিছু করেও নি। কবির গলা ছেড়ে তিন্নির মনোরঞ্জন করার চেষ্টা করে, সফলও হয়। তিনি তাকালো একবার কবিরের দিকে, পরপরই মাথা নুইয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই কবির বলে ওঠে, তুমি আমার ছাত্রী, আমি তোমার শিক্ষক, কিন্তু এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোমার আছে? সেকেন্ডের মতো সময় লাগে কথাগুলোর মানে বুঝতে। তবে শেষের কথাগুলো তিনি স্পষ্ট হলো যে কবি তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ওর কি বলা উচিত ও বুঝতে পারে না। রাজি হবে নাকি সময় চাইবে। তিনির ভাবনার মাঝে কবিরের গম্ভীর কণ্ঠে আবারও শোনা গেল, আজে বাজে চিন্তা প্রয়োজন নেই, পজিটিভ ভাবো, নেগেটিভ না। আর বাবা খুব শিগগিরই হোস্টেলে যাবে, পরীক্ষার আগে আমাদের বাসায় চলে আসবে। তিনি এবারও কি বলা উচিত বুঝতে পারছে না। তবে ওর মন খুব করে বলতে ইচ্ছে করছে সাদনান ভাইকে একবার এসব বলা প্রয়োজন। মাইশা, আমি সব সামলে নিব। তিন্নির কথা সবটা শুনেই কবির বলে ওঠে। তিনি আর কিছু বলে না। প্রিয়তা সাদনানের পাশে বসে খাচ্ছে। একটু আগেই সাদনান ওকে অনেকগুলো চিপস, চকলেট আর অনেক কিছু কিনে দিয়েছে। ওরা কোথায় যাচ্ছে প্রিয়তা জানে না, জানবে কি করে, সে তো জিজ্ঞেসই করেনি। সে তো নিশ্চিন্ত মনে বসে বসে খেয়েই যাচ্ছে। ভাবটা ভাবটা এমন, সাদনান যদি তাকে জাহান্নামেও নিয়ে যায়, সে চোখ বন্ধ করে সাদনানের সাথে যাবে। সাদনান একটু পরপর দেখছে তার ছোট্ট জানটাকে। তারা আজ বাড়ি যাবে না, নিজেদের একটা ফ্ল্যাট কিনেছে বছর 2 আগে। আজ রাত সেখানেই থাকবে, তারা সকালে বাড়ি ফিরবে। এটা সে সালেহা বেগমকে কল করে জানিয়ে দিয়েছে। মিনিট 20 পর সাদনানের গাড়িটা এসে একটা বাড়ির সামনে থামে। সাদনান পার্কিং এরিয়ায় গাড়িটা পার করে প্রিয়তাকে নিয়ে লিফট করে সোজা 4 তলায় পৌঁছে যায়। সাদনান রুমে গিয়ে প্রিয়তাকে ফ্রেশ হতে বলে, নিজে ফোন হাতে দারোয়ানকে ফোন করে খাবার নিয়ে আসার কথা বলে দেয়। সাদনান ফোনে কথা শেষ করে ব্যালকনি হতে রুমে এসে দেখলো প্রিয়তা এখনো স্কুল ড্রেস পরেই দাঁড়িয়ে আছে। সাদনানের বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না, সে তো ভুলেই গিয়েছিল ওর নিজের কাপড়ই বাসায় থাকলেও প্রিয়তার নেই। কিন্তু এখন কিছু করারও নেই। আশেপাশে দোকান আছে, তবে কাপড়ের দোকান নেই। এটা একটু নিরিবিলি প্রকৃতির জায়গা। সাদনান এসব ভেবে ওয়ার্ড্রপের ড্রয়ার খুলে সেখান থেকে ওর একটা 3/4 প্যান্ট আর সাদা গেঞ্জি প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা এতক্ষণ সাদনানকে পর্যবেক্ষণ করছিল, কিন্তু সাদনানকে ওর হাতে এসব কাপড় দিতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা পড়তে হবে? কিছু করার নেই, তাছাড়া আমি তো অন্য কেউ তো আর নেই। তিন্নি সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। সারা রাত ঘুমোতে পারেনি হয়তো, তাই সারা মুখ জুড়ে ক্লান্তির ছাপ স্পষ্ট। আর কবির সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ গাড়ি চালাচ্ছিল, কিন্তু তিন্নি ঘুমিয়ে পড়েছে বিদায় কবির গাড়ি থামিয়ে তিন্নির ক্লান্ত মুখটা ভালো করে পর্যবেক্ষণ করছে। কিন্তু হঠাৎ করে কোথাও মনের ভেতর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আচ্ছা, এই মেয়েটা আরো কয়েক বছর আগে ওর জীবনে কেন এলো না? বেশি না, আর 2 বছর আগে এলেও তো ওর প্রিয়তার প্রতি কোনো অনুভূতি হতো না। এখনো তাহলে বুকের ভেতর সবটা জায়গা জুড়ে ওর নিজের বসবাস হতো। কিন্তু এখনো কোথাও একটা প্রিয়তার জন্য সুপ্ত অনুভূতি থেকে গেল। হয়তো এটা সারা জীবন থাকবে, কারণ প্রথম ভালোবাসা সবার মনে কোথাও না কোথাও থেকেই যায়, যেটা চাইলেও মোছা সম্ভব না। কবির কথাগুলো ভাবতে ভাবতেই তিন্নির মাথাটা সিট হতে খুব সাবধানের সহিত আলগোছে নিজের কাঁধের উপর রেখে দেয়। তিন্নি হালকা নড়ে চড়ে উঠে, তবে সম্পূর্ণ তন্দ্রা ছুটে না, বরং কবিরের বাহুটা আরো শক্ত করে জড়িয়ে ধরে। কবির সারা শরীরে কেমন একটা অনুভূতি হলো, হয়তো এই প্রথম কোনো মেয়ের এতটা সন্নিকটে এসেছে তাই। কবির বেশি কিছু না ভেবে আবারও গাড়ি স্টার্ট দেয়। এক হাতে ড্রাইভ করছে আর এক হাতে তিন্নির মাথাটা
কাঁধে একটু পরপর হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। এই রাস্তাটা বেশ নির্জন, গাড়ি খুব কম চলে, পৌঁছাতে হয়তো আর মিনিট 10 সময় লাগবে। যদিও এইটুকু জায়গায় পৌঁছাতে মোটেও এত সময় লাগে না, তবে কবির খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। ওরা বিকেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শপিং মলে গিয়েছে। সেখানে গিয়ে অনেকগুলো 3 পিস আর 2টো শাড়ি কিনে দিয়েছে কবির তিন্নিকে। তিনি শুধু সব দেখছিল, ও যেন একটা ঘোরের মধ্যে ছিল। তিনি বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। কবির শপিং মল থেকে বেরিয়ে তিন্নিকে নিয়ে পাশের একটা পার্কে গিয়েছিল, আর সারাটা সময় তিন্নির হাতটা শক্ত করে চেপে ধরে নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছিল। তিন্নি তখন কেন জানি খুব করে কান্না পাচ্ছিল, কিন্তু কেন এমন হচ্ছিল ও বুঝতে পারছিল না। হয়তো এভাবে কেউ কখনো এতটা যত্নে আগলে রাখেনি, এতটা ভালোবেসে যত্ন করেনি। কবির তখন হঠাৎ করে তিন্নির হাতটা ছেড়ে দিয়ে নিজের পকেট হতে একটা রিং বের করে নিচে হাঁটু গেড়ে বসে বলেছিল সে সারা জীবন এভাবে তিন্নিকে আগলে রাখতে চায়। পার্কে থাকা প্রতিটা কাপল আর পরিবার নিয়ে ঘুরতে আসা অনেকেই তিন্নিকে কবিরের প্রপোজে রাজি হয়ে যেতে বলেছিল। তিন্নি তখন কান্না ভুলে লজ্জায় নুয়ে পড়েছিল। অতঃপর নিজের কাঁপতে থাকা বাম হাতটা কবিরের সামনে ধরে। কবির সেটার অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিয়ে নিজের ঠোঁটজোড়া তিন্নির হাতের পিঠে ছুঁয়ে দেয়, আর সবাই চারদিক হতে করতালি দেয়। কবির এসব ভাবনার মাঝেই তিন্নি জোরে ডেকে ওঠে, এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।